ওম জবাকুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্রুতিম ধম তারিম সর্বপাবগ্নম প্রমহতস্মৈ দিবাকরম। রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলি সি বিচে নিজের বাঁ পায়ের ওপর ডান পা তুলে সূর্য প্রণাম করছেন। বেশ লক্ষ্য করছি ভদ্রলোক পুরীতে আসার পর থেকেই কেমন যেন ঘোর ভক্তে পরিণত হয়েছেন। ফেলুদা তার উল্টো দিকে 4 মিনিট ধরিয়ে উঠ দেখছে, আর আমি চায়ে চুমুক দিচ্ছি আর দুজনের দিকে চেয়ে আছি। আজ সকালেই আমরা 3 জন এখানে এসে পৌঁছেছি, আর তারপরেই লালমোহন বাবুর ইচ্ছাতেই সি বিচে আসা। ভদ্রলোক ট্রেন থেকে নামার আগে থেকেই আমাদের বহু বার্তা জানিয়েছেন, তাই আমরা হোটেলে লাগেজ রেখে সিধে চলে আসি এখানে। আর সত্যি বলতে কি, পুরীতে এসে হোটেলে বসে থাকা আমাদের পোষায় না, তাই ফেলুদা তথাস্তু বলতেই এখানে চলে আসা। এবার অবশ্য ঘুরতে আমরা আসিনি, এর পেছনে আছে একটা ছোট্ট কাহিনী, সেটা আগে জানিয়ে রাখাই ভালো। গেল সপ্তাহে ফেলুদার সঙ্গে দেখা করতে আসেন উড়িষ্যার বিখ্যাত অভিনেতা হেমন্ত পট্টনায়ক। ভদ্রলোক যেমন সুন্দর দেখতে, তেমন সুন্দর তার কথাবার্তা। লালমোহন বাবুর কথায় লাজবাব। কিন্তু শুধুই তিনি দেখা করতে আসেননি, তিনি আসেন ফেলুদার সাহায্য নিতে। কে বা কারা তাকে প্রাণনাশে হুমকি দেয়, আর যার ফলে তিনি ফেলুদার শরণাপন্ন হন। তবে কেসটায় সেরকম কিছু মশলা না পাওয়ায় ফেলুদা তাকে না করে দেয় এই বলে যে তার এই ব্যাপারে কিছু করার নেই, তাই ফেলুদা তাকে পুলিশের সাহায্য নিতে পারে। কিন্তু ব্যাপার হলো, এই ঘটনার 4-5 দিন পরেই খবরের কাগজে ওনার ছবি দেখা যায়। ভদ্রলোক মারা গেছেন। পুরীতে সিনেমার শুটিং করতে গিয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। ডাক্তার তার মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করলেও ফেলুদা এতে রহস্যের গন্ধ পেয়েছে, তাই আর দেরি না করে আমরা চলে আসি পুরীতে। গতকাল হাওড়া থেকে ট্রেনের তৎকাল টিকিট কেটে আমরা 3 জন রওনা দিই, আর আজ সকাল 4টেতে পুরীতে এসে নামি। ফেলুদা আগে থেকে হোটেল ঠিক করে রাখে, তাই পুরীতে এসে হোটেল খুঁজতে আর হয়নি। সূর্যোদয় দেখার ইচ্ছা থাকলেও অনেকটা দেরি হয়ে গেছে, তাই সি বিচে চা আর ফেলুদা 4 মিনিট ধরিয়ে সময় কাটানো হচ্ছে। এই মশাই, এই সকালেই এই সি বিচে সমুদ্রের এই তাজা হাওয়া খাওয়ার এই মজাই আলাদা, কি বলেন? লালমোহন বাবু তার নিজের হাত দুটোকে সামনে পেছন করে বললেন। তা যা বলেছেন, পুরীতে এলেই এই কেমন যেন মনটা ভালো হয়ে যায়। ফেলুদা বলল। কিন্তু ফেলুদা, আমরা তো এখানে চলে এলাম, তুমি কি করবে ভেবেছ? মানে এই হেমন্তবাবুর কেসটা নিয়ে? আমি উৎসুকভাবে ফেলুদাকে প্রশ্ন করলাম। দেখ তপসি, আপাতত থানায় না গেলে কিছু বোঝা যাচ্ছে না। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে। এই কি কি মশাই? ফেলুদার কথা থামিয়ে বলে উঠলেন লালমোহন বাবু। আমরা কিন্তু ট্যুরিস্ট, তাই কেসের বিষয় আমি কিছু না বললে তোরা স্পিকটি নট। যা বলবেন মশাই, তবে এই কেসের মাঝে মাঝে একটু পরিদর্শন করা হবে তো? লালমোহন বাবু ফেলুদার দিকে চেয়ে প্রশ্ন করলেন। একদম, পুরীতে এলেই মনটা উড়ু উড়ু করে লালমোহন বাবু, কিন্তু এখন আপাতত থানা। ফেলুদা মুচকি হেসে বলল। থানা থেকে সমস্ত খবর নিয়ে আমরা যখন থানা থেকে বেরিয়ে আসছি, তখন এক অপরিচিত ব্যক্তি ফেলুদার নাম করে ডাকল। আমরা পেছন ঘুরে দেখি একজন এই 40 বছরের ভদ্রলোক ফেলুদার দিকে আসছেন। কিন্তু ইনি ফেলুদাকে চিনলেন কিভাবে? কাছে আসতেই বললেন, নমস্কার মিস্টার মিটার, আমি বিজয় পাকরাশি। নমস্কার, তবে আপনাকে তো ঠিক চিনলাম না। ফেলুদা প্রশ্ন করল।
ভদ্রলোক একটু চুপ করে বললেন, আসলে আমি হলাম হেমন্তর অর্থাৎ নতুন সিনেমার পরিচালক। হেমন্তর মুখে আপনার নাম শুনেছি, তাই পুলিশ স্টেশনে আপনার পরিচয় পেয়েই আপনাকে চিনতে পারি। আর তারপরেই তা বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ফেলুদা বলল। ভদ্রলোক নিজের ভাবনাগুলোকে একটু গুছিয়ে নিয়ে বললেন, আসলে মিস্টার মিটার, আমার হেমন্তের এই মৃত্যুটা স্বাভাবিক বলে মনে হয়নি। এই কেন মশাই? লালমোহন বাবু উৎসুকভাবে প্রশ্ন করলেন। আসলে হেমন্ত যথেষ্ট স্বাস্থ্যবান মানুষ ছিল, আর তাছাড়া কোনো নেশাও তোর ছিল না। মানুষ হিসাবেও যথেষ্ট ভালো ছিল। নিজের কাজ আর পরিবার নিয়ে সবসময় ব্যস্তও থাকতো। আর এমনিতেও ওর বিশেষ শত্রু আছে বলে তো আমি শুনিনি। ফেলুদা হাতের ওপর হাত রেখে বলল, আচ্ছা ওনার পরিবারের কে কে আছেন? হ্যাঁ, আমি যতটুকু জানি হেমন্ত অনাথ ছিল। পরে সিনেমার কাজ করতে করতে ওর বর্তমান স্ত্রীর সাথে ওর আলাপ হয়, তারপর প্রেম, তারপর বিয়ে। তবে এখন ওরা নিঃসন্তান। ফেলুদা ভুরুকুচকে প্রশ্ন করল, আচ্ছা আপনার সাথে সম্পর্ক কেমন? দেখুন মিস্টার মিটার, আমার সূত্রে, কাজের সূত্রে যেটুকু থাকা দরকার ঠিক ততখানি। আর তাছাড়া অন্যের পার্সোনাল বিষয়ে আমি ঠিক খোঁজ রাখা পছন্দ করি না। তাহলে আপনাদের সিনেমার শুটিং তাহলে এখন বন্ধ তো? বন্ধ ছিল, তবে আগামীকাল থেকে আবারও শুরু করা হয়েছে। আর তার কথা বলতেই তো থানায় আসা। ভদ্রলোকের কথা থামিয়ে লালমোহন বাবু বলে উঠলেন, আচ্ছা মানে যদি কিছু মনে না করেন, এই আমরা যদি একটু ওই শুটিং দেখতে যাই, তাহলে কি খুব অসুবিধা হবে? আরে না না, এটা তো আমার সৌভাগ্য। তবে কালকে শুটিং হবে কিন্তু কোনারকে। বিজয়বাবু লালমোহন বাবুকে বললেন। আচ্ছা হেমন্ত বাবুর পরিবর্তে কি অন্য কেউ? ফেলুদার কথা কেড়ে নিয়ে বিজয়বাবু বললেন, আসলে হেমন্তের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। যেটুকু বাকি আছে সেটা দামে নিয়ে আমরা চালিয়ে নেব। আর কালকে এলে আপনাদের উড়িষ্যার একজন বিখ্যাত ভিলেন অজিতেশ মহাপাত্রের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আরে পাস, তাহলে তো এই ফেলুবাবু কি বলেন? লালমোহন বাবু তালি দিয়ে বলে উঠলেন, দেখুন আপনি যখন যেতে চাইছেন তখন তো যেতে হবেই লালমোহন বাবু। ফেলুদা লালমোহন বাবুর দিকে ফিরে বলল, বেশ, তাহলে ওই কথাই রইল, কাল কোনারকে। এই বলে বিজয়বাবু চলে গেলেন। ফেরার পথে রাস্তায় নেমে ফেলুদা লালমোহন বাবুকে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ লালমোহন বাবু। এই কেন মশাই? বেশ অবাক হয়ে প্রশ্ন করলেন জটায়ু। আসলে শুটিং দেখতে যাওয়াটা ভীষণ জরুরি ছিল। আমি হয়তো যাবার কথা বলতাম, কিন্তু আপনি আমার কাজটা আরো সোজা করে দিলেন। আরে আরে মানে কি বলেন মশাই? এই বেশ গদগদ মুখে বললেন লালমোহন বাবু। বেশ চলুন তাহলে সরভাজা খাওয়া যাক। এই মানে এই মন্দিরের রাস্তার পাশের দোকান থেকে খাবেন তো? হ্যাঁ অবশ্যই। তাহলে মশাই একবার এই জগন্নাথ দেবের দর্শন করে এই আসার সময় খাওয়া যাবে। বিস্ময় সুরে বললেন লালমোহন বাবু। জো হুকুম লালমোহন বাবু, তাই হবে। এই বলে আমরা মন্দিরের রাস্তা ধরে হাঁটলাম। গতকাল মন্দিরে পুজো দিয়ে সরভাজা খেয়ে সমুদ্রে স্নান করে বেশ সুন্দর সময় কাটল। রাতে তেমন কিছু হয়নি, তবে বিজয়বাবু একবার হোটেলে ফোন করে কালকে আমাদের কোনারক যাবার বিষয়টা কনফার্ম করে নিয়েছেন। এছাড়া তেমন কিছু ঘটেনি। আজ সকাল থেকেই লালমোহনবাবু ক্রমাগত হেসে চলেছেন। জিজ্ঞাসা করলে বললেন, ভাইয়া এই কালকে এই সমুদ্র দেখে এই নিজেকে ধরে রাখতে পারিনি, তাই আজ তার এই খেসারত ভুগতে হচ্ছে ভাইয়া। আমরা হোটেল থেকে ঠিক সকাল 9টায় কোনারকের উদ্দেশ্যে রওনা দিলাম। ফেলুদা জানালো আমাদের ওখানে পৌঁছাতে ঘন্টা 1.5 লাগবে। হোটেল থেকে ইতিমধ্যে একটি গাড়িতে আমরা 3 জন রওনা দিয়েছি। আমাদের গাড়ি সমুদ্রের পার ধরে
যত যেতে লাগলো লক্ষ্য করলাম লালমোহন বাবুর মুখের হাঁয়ের সাইজটা আস্তে আস্তে বাড়তে লাগলো। অবশেষে থাকতে না পেরে ফেলুদাকে বললেন, এই বুঝলেন ফেলুবাবু, এই বিস্তীর্ণ বালুরাশি আর এই দিগন্ত জোড়া জল দেখি এই মনে হচ্ছে এখানেই থেকে যাই। থাকতেই পারেন, তবে মনে রাখবেন পাশেই কিন্তু বিস্তীর্ণ জঙ্গলও আছে। গাড়ি চলতে চলতে বলে উঠল ফেলুদা, এই না থাক মশাই, আমার এই কলকাতা শহরও খুব একটা কিছু কম সুন্দর নয়। এই বলে ভদ্রলোক মুখ গোমড়া করে বসে পড়লেন। আমি তখন নিজের হাসিকে চেপে রাখার প্রয়াস করতে লাগলাম। আমরা যখন পৌঁছালাম তখন ঘড়িতে 10:22। আমরা গাড়ি থেকে কোনারক মন্দির চত্বরে যখন ঢুকলাম দেখি বিজয়বাবু ও তার পুরো টিম মূল মন্দিরের সামনে শুটিং করছেন। ফেলুদাকে দেখতে পেয়েই ভদ্রলোক এগিয়ে এলেন আমাদের দিকে। সত্যি বলতে কি শুটিং দেখার অভিজ্ঞতা আমাদের আছে, তাই বিশেষ কিছু নতুন লাগেনি। ভদ্রলোক আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিতে লাগলেন সবার সঙ্গে। তারপর বললেন, মিস্টার মিত্তির, এবার আসুন আপনাদের একবার অজিতেশের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই বলে ভদ্রলোক আমাদের সামনে চেয়ারে বসা এক ভদ্রলোকের কাছে নিয়ে গেলেন। তারপর বললেন, অজিতেশ, ইনি হলেন ফেমাস গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র। সত্যি অজিতেশ বাবু দেখতে যেমন ভয়ঙ্কর, তাতে বলা যায় তিনি কোনো ভিলেনের থেকে কম কিছু নয়। ভদ্রলোকের গায়ের রং কালো, মাথার কোকড়ানো ঝাঁকড়া চুল, মুখে পেল্লাই একটা গোঁফ, আর গায়ে শার্ট আর প্যান্ট। আমাদের দেখেই অজিতেশবাবু বললেন, তা শুটিং ফ্লোরে এই টিকটিকির দরকার হলো কেন? মুচকি হেসে ফেলুদা বলল, আসলে পোকার উপদ্রব খুব বেড়ে গেছে অজিতেশ বাবু, তাই আমার মতো এই টিকটিকির এখানে আসাটা খুব দরকার। বেশ, এসেছেন যখন দেখে মজা করেন, মন্দির দেখেন, ভুল করেও আমাকে জ্বালাতে আসবেন না মিস্টার মিটার। এই বলে ভদ্রলোক ওখান থেকে চলে গেলেন। বিজয়বাবু সামান্য হেসে বললেন, কিছু মনে করবেন না মিস্টার মিটার, ও ওরকমই। ফেলুদা হেসে বলল, আরে না না, ঠিক আছে। বেশ, তাহলে আপনি আর এখানে বসে শুটিং দেখুন। বিজয়বাবু বললেন। লালমোহনবাবু বলে উঠলেন, এই আমরা বরঞ্চ মশাই এই মন্দিরটা একটু ঘুরে দেখি। ঠিক আছে, কোনো কিছু দরকার হলে বলবেন কিন্তু। এই বলে বিজয়বাবু শুটিংয়ের জায়গায় চলে গেলেন। লালমোহন বাবু, এত রাগ করলে হয়? কোনারকের মূল মন্দির থেকে সরে এসে সামনের উঁচু নাট মন্দিরে দাঁড়িয়ে ফের বলল ফেলুদা, না মশাই, ওনার ব্যবহারটা কিন্তু মোটেও ভালো লাগলো না। তাছাড়া আমাদের এবিসিডি কি খারাপ বলবে তা আমরা মেনে নিতে পারবো কেন? বললেন লালমোহনবাবু। তবে আমার তো এই কাজ। বেশ, চলুন এখন একটু ঘুরে দেখা যাক। এই বলে সামনের দিকে এগিয়ে গিয়ে ফেলুদা আবার বলল, এই দেখুন লালমোহন বাবু, প্রকৃতির আসল রূপ। আমি আর লালমোহনবাবু ওর দিকে এগিয়ে গিয়ে যা দেখলাম, সত্যি অবাক না হয়ে উপায় নেই। চারিদিকে সবুজ বনরাজি ঘিরে রেখেছে এই পুরাতন গঙ্গ রাজবংশের দ্বারা নির্মিত প্রাচীন স্থাপত্যকে। এই উঁচু নাট মন্দিরে না উঠলে দেখাই যেত না এত সুন্দর প্রকৃতির দৃশ্য। আমাদের তিনজনের মনের অবস্থা যে একই তা বলে দিতে হয় না। লালমোহনবাবুর কেনা নতুন ক্যামেরা দিয়ে ওনার ছবি তুলে দিচ্ছে, আর ফেলুদা আর একটু ওপরে উঠে দাঁড়িয়ে কি যেন সব দেখছে, আর লালমোহনবাবু নানা রকম অঙ্গভঙ্গি করে ছবি তুলছেন। এবার যেটা ঘটল তার জন্য আমি কিংবা লালমোহনবাবু কেউ প্রস্তুত ছিলাম না। কে একজন অপরিচিত লোক ফেলুদাকে ঠেলে দিয়ে ছুটে পালিয়ে গেল, আর ফেলুদা সে উঁচু জায়গা থেকে সিঁড়ে নিচে আমাদের কাছে ঝাঁপ দিয়ে পড়ল। লালমোহনবাবু কোনো রকমে দৌড়ে গিয়ে ফেলুদাকে ধরল। আমরা অনেকটা নিচে দাঁড়িয়ে, তাই আততায়ীকে ধরা সম্ভব হয়নি। আমি এগিয়ে গিয়ে দেখি লালমোহনবাবু ফেলুদাকে টেনে তুলছেন। এখান থেকে যদি সিঁড়ি নিচে ফেলুদা পড়ে যেত, আর তাহলে ওকে
এই মশাই এই ঠিক আছেন তো? ফেলুদাকে প্রশ্ন করলেন লালমোহনবাবু। ফেলুদা নিজেকে সামনে নিয়ে বলল, এতক্ষণে ঠিক ছিলাম না লালমোহনবাবু, এবার সব ঠিক লাগছে। আমি জিজ্ঞাসা করলাম, কে করলো ফেলুদা? সেটা জানি না রে তপসে, তবে যেই করুক এতে ফেলু মিত্রের জেদটা বহু গুণ বাড়িয়ে দিল। এই বলে ফেলুদা নিজের পায়ে উঠে দাঁড়ালো। দূর থেকে বিজয়বাবু সব দেখতে পেয়ে ছুটে এলেন। সামান্য ফার্স্ট এডের ব্যবস্থা করে ওনার নিজের গাড়ি করে আমাদের তিনজনকে হোটেলে পাঠিয়ে দিলেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়ে যখন উঠলাম, দেখলাম ফেলুদা রেডি হয়ে বসে আছে। আমাকে দেখে বলল, রেডি হয়ে নে, একটু ঘুরে আসা যাক। লালমোহনবাবুকে নিয়ে আমরা তিনজন সন্ধ্যাবেলায় সি বিচে ঘুরতে গেলাম। ফেলুদা একেবারে এখন ফিট, দেখে বোঝাই যায় না যে এত বড় একটা বিপদ থেকেও আজকে রক্ষা পেয়েছে। মশাই, আজ এই বেরোনোটাই খুব একটা দরকার ছিল। লালমোহনবাবু হাঁটতে হাঁটতে প্রশ্ন করলেন, কেন লালমোহনবাবু? আমি তখন সম্পূর্ণ ফিট। আর তাছাড়া পুরীতে এসে সন্ধ্যাবেলায় হোটেলে বসে থাকতে কি ভালো লাগে? এই বলে ফেলুদা সামনে এগিয়ে গিয়ে এক উটওয়ালার সাথে কথা বলল। তারপর লালমোহনবাবুর দিকে ফিরে বলল, কি লালমোহনবাবু, পুরাতন স্মৃতিটা কি একবার ঝালিয়ে নেবেন নাকি? অলওয়েজ ওয়েলকাম স্যার। এই বলে লালমোহনবাবু স্যালিউট দিলেন। ভয়ঙ্কর উঠে ওঠার স্মৃতির সঙ্গে নিয়ে সি বিচের হরেক রকম জিনিস দেখার পর ফেলুদা বলল, চলুন এবার মন্দিরের রাস্তার দিকে যাওয়া যাক। এই বলে খুব দ্রুত গতিতে ফেলুদা এগিয়ে গেল। এই ভায়া, তোমার দাদাকে বেশ অস্থির লাগছে কেন বলো তো ভাই? আমার কানে কানে প্রশ্ন করলেন লালমোহনবাবু। লালমোহনবাবু, আমিও লক্ষ্য করছি, তবে কারণটা বুঝতে পারছি না। আর ওর যা অবস্থা দেখছি, এখন কিছু প্রশ্ন করলে উত্তর দেবে কিছু বলে আমার তো মনে হচ্ছে না। তারপর মন্দিরের রাস্তার গজা আর সরবাজা খাওয়ার পর ফেলুদা আমাদের কানে কানে বলল, তোরা এখানে দাঁড়া, আমি না আসা অবধি এক পাও নড়বি না। এই বলে ফেলুদা সামনের দিকে জোরে হেঁটে চলে গেল। ফেলুদার এমন আচরণ দেখে লালমোহনবাবু তার গজাটা মুখ অবধি নিয়ে গিয়েও সেটা যেন খেতে পারলেন না। প্রায় 40 মিনিট পর ফেলুদা ফিরে এলো। লালমোহনবাবু উৎসুকভাবে প্রশ্ন করলেন, কি মশাই, এনি প্রবলেম? ফেলুদা সিগারেট ধরিয়ে বলল, না না, তেমন কিছু না, একটা জরুরি দরকার এসে গেছিল। চলুন হোটেলে ফেরা যাক। এই বলে সে এগিয়ে গেল। হোটেলে ফিরে মাটন কষা আর রুমালি রুটি খাওয়ার পর লালমোহনবাবু মুখে পান পুড়ে বললেন, মানে মশাই, খাওয়া দাওয়া তো ভালো হলো, মনটাও বেশ ফুরফুর করছে, বেশ লাগছে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছেন। আর হ্যাঁ, আজকে আমাকে বাঁচাবার জন্য অসংখ্য ধন্যবাদ লালমোহনবাবু। কি বলছেন মশাই? আমার তো কত বিপদে আপনি বাঁচিয়েছেন। তবে একটা ট্রিট আপনার পাও না। চলুন আইসক্রিম খাওয়া যাক, তবে এটা আপনার সম্মানে। আইসক্রিম খাওয়ার পর আমরা হোটেলের রুমে চলে আসি। তারপর ফেলুদা আমাকে বলে, তপসে একবার ডাইরেক্টরি থেকে হেমন্তবাবুর বাড়ির ফোন নাম্বারটা বার করতো। আমি ফোন নাম্বার বার করে দিতে ফেলুদা ফোন করলো। ওর যেটুকুর কথা শুনতে পেলাম তা এই রকম। হ্যালো মিসেস পটনায়ক, আই এম প্রদোষ মিটার, প্রাইভেট ইনভেস্টিগেটর। ও, বাংলা জানেন? আচ্ছা আচ্ছা, আমি আসলে হেমন্তবাবুর কেসটা নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, একটু দরকারি, বেশি সময় নেব না। অসংখ্য ধন্যবাদ। কাল তাহলে সকাল 10টায়। নমস্কার। এই বলে ফেলুদা ফোনটা রেখে চেয়ারে হেলান দিয়ে বসল। কি ব্যাপারে বলুন তো মশাই? প্রশ্ন করলেন লালমোহনবাবু। কাল সকালে আমরা মিসেস পটনায়কের সঙ্গে দেখা করতে যাব লালমোহনবাবু, আর বাকি প্রশ্ন দেখা হবার পর। এই বলে ফেলুদা বিছানায় পাশ পেরে শুয়ে পড়ল। ঠিক সকাল 10টায় আমরা যখন হেমন্তবাবুর বাড়িতে পৌঁছালাম, ওনার বাড়ি দেখে লালমোহনবাবু একেবারে হতবাক হয়ে গেছেন। ওনাদের বাড়ির চাকর
বসার রুমে বসতে দিয়ে চলে গেলেন। তার তার মিনিট 5 পরই যিনি ওই ঘরে ঢুকলেন তাকে দেখতে নায়িকার চেয়ে কিছু অংশে কম কিছু নয়। সুন্দর স্লিম চেহারা, মুখশ্রীও বেশ সুন্দর। উনি ঘরে ঢুকতেই আমরা 3জন সোফা ছেড়ে উঠে দাঁড়ালাম। তারপর ফেলুদা বলল, নমস্কার, আমি প্রদোষ মিত্র। আপনার সঙ্গে কাল কথা হয়েছিল ফোনে। উনি হলেন প্রখ্যাত সাহিত্যিক, আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি, আর এ হলো আমার কাজিন তপেশ। আমরা সোফায় গিয়ে বসলাম, আর ভদ্রমহিলা সামনের আরেকটি সোফায় গিয়ে বসলেন। মিস্টার মিত্তি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার একটু তাড়া আছে, তাই যদি একটু তাড়াতাড়ি বলেন। না, আমি আপনার একদমই সময় নেব না মিসেস পট্টনায়ক। আসলে হেমন্তবাবু তার মৃত্যুর কয়েকদিন আগে আমার কাছে আসেন। কেন? ওনাকে কে বা কারা প্রাণনাশ হুমকি দিয়েছেন, তাই উনি এটা আমায় তদন্ত করতে বলেন। তারপরে উনি মারা যান। তো এতে আমি কি করতে পারি? বেশ বিরক্তির সুরে বললেন আসিমা পট্টনায়ক। আপনি কি খুনের তদন্ত করতে চান না? খুন? এটা তো একটা সাধারণ মৃত্যু মাত্র। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বললেন আসিমা। না মিসেস পট্টনায়ক। ফেলুদা দৃঢ় গলায় বলল, কিভাবে বলছেন? ওনার ওফিডিওফোবিয়া ছিল, জানেন তো? ফেলুদা মুচকি হেসে বলল, না, আমি এসব জানি না, আর আমি কোনো তদন্তেও যেতে চাই না। আপনারা আসতে পারেন। নমস্কার। এই বলে ভদ্রমহিলা ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। অগত্যা আমরাও বেরিয়ে পড়লাম। রাস্তায় আস্তে আস্তে লালমোহনবাবু প্রশ্ন করলেন, আচ্ছা মশাই, এই ওই ওফিডিওফোবিয়া ব্যাপারটা কি? সে কি মশাই, আপনি না রহস্য রোমাঞ্চ উপন্যাসী, অফিডিওফোবিয়া মানে জানেন না? তারপর আমার দিকে ফিরে ফেলুদা বলল, কি রে তপসি, তুই বলতে পারবি? আমি বললাম, ওই তো সাপ দেখে ভয় পাওয়াকে বলে তো। গুড তপসে। হ্যাঁ, হেমন্তবাবুর অফিডিওফোবিয়া ছিল, তবে এরপর কিছু বলা যাবে না। এই বলে ফেলুদা চুপ করে গেল। তারপর বলল, তাহলে লালমোহনবাবু, চিল্কা গেলে কেমন হয়? মশাই, আপনি কি মজা করছেন নাকি বলুন তো? লালমোহনবাবু অবাক হয়ে প্রশ্ন করলেন। না, একেবারেই নয়। চলুন একটু বুদ্ধির ডগায় হাওয়া লাগিয়ে আসি। আমরা হোটেলের গাড়ি করেই রওনা দিলাম চিল্কার উদ্দেশ্যে। সত্যি ভারী সুন্দর রাস্তা, তেমনই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তবে আজ আকাশের মুখ কিন্তু গোমড়া, তাই চিল্কায় বোটিং করা যাবে কিনা সন্দেহ। হঠাৎ আমাদের ঘোর কাটলো ফেলুদার একটা কথায়। তপসে, আমাদের গাড়ির পেছনের গাড়িটা আমাদের মনে হয় পিছু করছে, বুঝলি? তোরা গাড়ির কাজগুলো উঠিয়ে দে। আমরাও তাই করলাম। দেখলাম লালমোহনবাবুর মুখের অবস্থা একেবারে পাল্টে গেছে। ফেলুদা ক্রমাগত গাড়ির ড্রাইভারকে বলছে গাড়ির স্পিড বাড়াবার জন্য। যত আমাদের গাড়ির স্পিড বাড়ছে ততই পেছনের গাড়ির স্পিড বাড়ছে। হঠাৎ পেছনের গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে এসে পাশের কাঁচামাটির রাস্তার দিকে নেমে গেল। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। যখন চিল্কা পৌঁছালাম তখন বিকেল 4টে বেজে গেছে। সাধারণ মানুষেরা অর্থাৎ পর্যটকেরা এই সময় খুব একটা চিল্কায় আসেন না, তাই আমরা একটু অবাকই হয়েছিলাম। ফেলুদা যে কেন এই সময় আসতে গেল ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমরা একটা নৌকা ভাড়া নিয়ে যাত্রা শুরু করলাম। এই মশাই, এই আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, ওই দূরে ওই দুটো নৌকা ছাড়া। আর তাই এই ফাঁকা সময়ে আপনি আসা খুব দরকার ছিল মশাই। লালমোহনবাবু ফেলুদাকে প্রশ্ন করলেন। ছিল লালমোহনবাবু, ছিল, তবে সেটা ক্রমশ প্রকাশ্য। এই বলে ফেলুদা সিগারেটে টান দিল। এরপর আর তেমন কিছু কথা হয়নি। দিগন্ত বিস্তৃত জলরাশি আর দূরে ছোট ছোট বালির ঢিপির ওপর অসংখ্য লাল কাঁকড়ার দল দেখতে দেখতে কখন মাঝ হ্রদে পৌঁছে গেছি খেয়ালই করিনি। ডলফিনের নাচানাচি দেখতে দেখতেই আমাদের ঘোর ওখানেই আটকে ছিল। খেয়াল ভাঙলো নৌকার মোটর বন্ধ হওয়া যাওয়ার শব্দে। কি হলো মাঝি ভাই,
মোটর বন্ধ করলে কেন? ফেলুদা প্রশ্ন করল। মাঝি কোনো উত্তর না দিয়ে ফেলুদা দেখে একটা কাগজ ছুঁড়ে মারল, তারপরেই জলে ঝাঁপ দিল। এবার লক্ষ্য করলাম আমাদের পেছন পেছনই আসা একটা নৌকার ওপর গিয়ে সে উঠে বসল। তারপরেই তারা নৌকা ঘুরিয়ে নিয়ে চলে গেল, আর আমরা অবাক হয়ে তাকিয়ে থাকলাম। এতগুলো ঘটনা একসাথে ঘটায় এবং এত তাড়াতাড়ি ঘটল যে আমরা অবাক হয়ে বেশ কিছুক্ষণ বসে রইলাম। হুঁশ ভাঙল লালমোহনবাবুর কথায়। মশাই, এবার কি হবে? আমরা যে মাঝরথে এই চিল্কায় আটকে গেছি মশাই। আপনি কি এই নৌকা চালাতে পারেন নাকি? ফেলুদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, লালমোহন বাবু, আমি গোয়েন্দা, মাথা চালানো আমার কাজ। তবে ব্যাস কিছুদিন আগে নৌকা চালাবার একটা ট্রেনিং নিয়েছিলাম। ওহ, তাহলে মশাই এই আমাদের উদ্ধার করুন। লালমোহনবাবু বললেন। অত ভয় পাচ্ছেন কেন? মাছ চিল্কায় মজাটা আগে নিন, তারপর না হয়ে যাব। এই বলে ফেলুদা শটান শুয়ে পড়ল। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা ফেলুদা, ওই কাগজটায় কি লেখা ছিল? তুই পড়ে নে। এই বলে কাগজটা আমার হাতে দিল। তাতে লেখা ছিল, বাঁচতে চাইলে এখান থেকে সিধে বাড়ি চলে যাও, না হলে প্রাণে মারা পড়বে। আমি অবাক হয়ে বললাম, এ তো হুমকির চিঠি ফেলুদা। ফেলুদা কোনো কথার উত্তর দিল না, আকাশের দিকে তাকিয়ে থাকলো। লালমোহনবাবু চিঠি পড়ে ফেলুদাকে বললেন, মানে মশাই, এখান থেকে বাড়ি যাবার রাস্তাটা কি আপনি জানেন? ঘণ্টাখানেক হয়ে গেছে, আমরা সবাই চুপচাপ। ফেলুদা কোনো কথা বলছে না, খালি ওর ডায়েরি খুলে কি সব লিখছে, আরে হিসেব মেলাচ্ছে। চারিদিকে এখন বেশ অন্ধকার। হঠাৎ দূরে আলো দেখা গেল। হ্যাঁ, একটা নৌকা আমাদের দিকে এগিয়ে আসছে। লালমোহনবাবু উঠে দাঁড়িয়ে চিৎকার করে নৌকাটিকে ডাকলেন। এই নিশ্চিন্তে ফাঁকা টাইমটাই আমার খুব দরকার ছিল। নৌকায় ফেরত যেতে যেতে বলল ফেলুদা, মশাই, আপনি কোনো সাহায্যই তো করলেন না, কিছু যদি হয়ে যেত। লালমোহনবাবু একটু রাগের সুরেই বললেন, কিচ্ছু হতো না লালমোহন বাবু, আমার সব বলাই ছিল। তার মানে আপনি সব জানতেন নাকি? লালমোহনবাবু অবাক হয়ে প্রশ্ন করলেন। সব জানতাম না, তবে গাড়ির ঘটনার পর একটা অনুমান করেছিলাম, তাই নৌকায় ওঠার আগেই আমি অন্য মাঝিকে বলে আসি এবং তাকে সব বুঝিয়েও আসি। আর এরপরেই ঘটনা আপনি সব জানেন। এরপর আমরা চিল্কায় একটা হোটেল থেকে রাতের খাওয়ার সেরে পুরীতে ফিরে আসি। ভাইয়া, কাল কিন্তু বেশ একটা হয়ে গেল, মানে কি বলো? লালমোহনবাবু হাঁটতে হাঁটতে বললেন। আমরা এখন চলেছি পুরীর বাজার দর্শনে। লালমোহনবাবু বলেন, পুরীর বাজারে না গেলে পুরী আসাই বৃথা। তবে ফেলুদা আজ আমাদের সঙ্গে নেই, ও গেছে থানায়, তারপর ওখান থেকে আরও কিছু জায়গায় যাবে। তাই আমি আর লালমোহনবাবু বেরিয়ে পড়েছি পুরী এক্সপ্লোরে। কালকের ঘটনার পর আজ সকালে কোথাও যায়নি, তাই বিকালে লালমোহনবাবুই বললেন তার হোটেলে বসে থাকতে ভালো লাগছে না, তাই বেরিয়ে পড়া। বাজারে ঢুকে ভদ্রলোক একেবারে দিশেহারা হয়ে গেলেন। সব জিনিসের দাম করছেন আর কলকাতায় বাজারের দামের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন। এত অবধি তো সব ঠিকই ছিল, দামের বহর নিজে শুনে তার ডায়েরিতেও লিখে রাখছেন। সত্যি পারেন লালমোহনবাবু। বাজারের দাম নেওয়া শেষ করে আমরা এগিয়ে গেলাম লাইট হাউসের দিকে। ওখান থেকে পুরীর শহরের দৃশ্যটা অসাধারণ। টিকিট কেটে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে লালমোহনবাবু বললেন, মানে ভাইয়া, এই তো স্বর্গের সিঁড়ি, মানে সিধে হেভেন। এত উঠতে হবে জানলে ভাই আগে আসতাম না। লাইট হাউসের ওপরের থেকে দৃশ্য দেখে লালমোহনবাবু অবশ্য বললেন, স্বর্গ ভাইয়া, স্বর্গ। যা দেখলাম তা জীবনেও ভুলবো না। তাহলে লালমোহনবাবু, স্বর্গে পৌঁছে দিলাম, কি বলেন? আমি মজা করে বললাম। কেন লজ্জা দিচ্ছ ভাই? তবে ফেলুবাবু এলে আরো ভালো লাগতো। সত্যি ফেলুদাকে আমরা খুব মিস করছি।
তবে ও যে কি হিসাব করছে সেটা এখনো রহস্য হয়ে আছে আমাদের কাছে। আর এই রহস্যের সমাধানই বা কি হবে কে জানে। ছানাপোড়া খেয়ে হোটেলে ফেরার সময় লালমোহনবাবু বললেন, ভাইয়া তপেশ, তোমার দাদা কি রহস্যের এই সমাধান করতে পেরেছেন? মানে তুমি কি বুঝলে? আমি হাঁটা থামিয়ে লালমোহনবাবুকে বললাম, দেখুন লালমোহনবাবু, ফেলুদা কেসটা নিয়ে কত দূর এগিয়েছে সেটা বলতে পারবো না, তবে হেমন্তবাবুর খুনির শাস্তি না দিয়ে ফেলুদা কলকাতায় ফিরে যাবে না। হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছো ভাইয়া। আমরা যখন হোটেলে পৌঁছালাম তখন দেখলাম ফেলুদা বিছানার উপর শুয়ে নিজের ডায়েরিতে কী সব লিখছে, তবে ওর মুখে একটা খুশির ছাপ লক্ষ্য করলাম। লালমোহনবাবু চেয়ারে বসতে বসতে বললেন, মশাই, এই সমাধান হলো? ক্রমশ প্রকাশ্য লালমোহনবাবু। এই বলে ফেলুদা ডায়েরি দেখে হোটেলের বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমি গিয়ে বললাম, কি বুঝছো ফেলুদা, খুনি ধরা পড়বে? সেটা কালকে জানতে পারবি। এই মানে মশাই, কেস সলভ? লালমোহনবাবু তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, ওই যে বললাম লালমোহনবাবু, ক্রমশ প্রকাশ্য। আর তাছাড়া ফেলুদার কথা শেষ হতে না হতেই ঘরের টেলিফোনটা বেজে উঠল। ফেলুদা গিয়ে ধরল। মিনিট দুয়েক কথা বলার পর ফেলুদা এসে বলল, কাল বিজয়বাবু আমাদের শুটিং দেখতে দেখেছেন চন্দ্রভাগা গোল্ডেন সি বিচে। আরে বাস, এই জমে যাবে মশাই, কি বলেন? লালমোহনবাবু দু হাতে তালি দিয়ে বলে উঠলেন। ফেলুদা সিগারেট ধরিয়ে বলল, জমে যাবে কি গলে যাবে কে বলতে পারেন বলুন লালমোহনবাবু। তুমি কি ওনাকে সন্দেহ করছো নাকি? আমি বললাম। ফেলুদা কোনো উত্তর দিল না। সিগারেটের ধোঁয়া ছেড়ে স্ত্রীর চোখে তাকিয়ে থাকলো সামনের দিগন্ত বিস্তৃত সমুদ্রের দিকে। তবে ওর চোখের তীক্ষ্ণ দৃষ্টি বলে দিচ্ছিল, কাল কিছু তো একটা হতে চলেছে যেটা বোঝার বা ধরার মতো ক্ষমতা আমাদের নেই। সকাল 8টায় বিজয়বাবু গাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমরা গাড়িতে উঠতে যাব, হঠাৎ ফেলুদা আমাদের বলল, সন্তোষ সেব, তোরা বঞ্চ এগিয়ে যা, আমারও কয়েকটা কাজ আছে, সেগুলো সেরেই আমি যাচ্ছি। লালমোহনবাবু হতবাক হয়ে বললেন, এই ফেলুবাবু, মানে কোনো বিপদ? মানে আমরা কি রয়ে যাব নাকি? আরে না না, আমার কয়েকটা জিনিস কেনার বাকি ছিল, সেগুলো না কিনলে খুব অসুবিধা হয়ে যাবে। আপনারা দেরি করবেন না, বেরিয়ে পড়ুন, আমি ঠিক সময় পৌঁছে যাব। এই বলে ফেলুদা শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর দিকে এগিয়ে গেল। আমরা যখন চন্দ্রভাগা গিয়ে পৌঁছালাম তখন ঘড়িতে 10:30। সত্যি এত সুন্দর জায়গা, এত সুন্দর সি বিচ, যাকে ভাষায় প্রকাশ করা সত্যিই খুব কঠিন। ভাইয়া, এই পুরীর এক একটা জায়গায় এই যাচ্ছি আর অবাক হচ্ছি, সত্যি মনোগ্রাহী ব্যাপার, কি বলো? লালমোহনবাবু বলে উঠলেন, সত্যি ঠিকই বলেছেন লালমোহনবাবু, তবে বিজয়বাবু খুঁজে বার করতে হবে। আমি বললাম, এই ভাইয়া, এই আমার চোখ কি খারাপ হলো নাকি বলো তো? না তোমারটাও গেল? লালমোহনবাবু চোখ বিস্ফারিত করে এদিক ওদিক চেয়ে বললেন, সত্যি লালমোহনবাবুর কথা সত্যি কথাই বলেছেন। গোটা চন্দ্রভাগা সি বিচে আমি আর লালমোহনবাবু ছাড়া কেউ কোথাও নেই, এমনকি একটা পাখি অবধি দেখা যাচ্ছে না। যেন কোনো নীরবতা গ্রাস করেছে এই চন্দ্রভাগা গোল্ডেন সি বিচকে। আমরা দুজন এদিক ওদিক দেখতে দেখতে সি বিচ ধরে এগিয়ে চললাম। সত্যি যেন কোন আদিম যুগে আমরা এসে গেছি, কোথাও কেউ নেই। হঠাৎ সি বিচের সমস্ত নীরবতাকে ভঙ্গ করে শুনতে পেলাম পেছন থেকে 10-12টা মোটর সাইকেল ছুটে আসছে আমাদের দিকে। এটা যে আমাদের ধরার জন্যই ব্যবস্থা করা হয়েছে তাতে আর বলে যাওয়া লাগে না। আমি চেঁচিয়ে উঠে লালমোহনবাবুকে বললাম, দৌড়ান লালমোহনবাবু। আমরা প্রাণপণে ছুটতে লাগলাম। লালমোহনবাবুকে দেখলাম উনি প্রাণপণে ছুটতে লাগলেন। খুব অসহায় লাগছিল। হঠাৎ মাথার পেছনে সজোরে একটা আঘাত লাগলো। আমি লুটিয়ে পড়লাম গোল্ডেন সি বিচে। চারিদিক অন্ধকার হয়ে গেল। যখন চোখ খুললাম তখন মাথার পেছনটা খুব যন্ত্রণা করছে।
কোনো মতে উঠে বসতে দেখলাম আমার হাত পা বাঁধা। আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে সেই মোটর সাইকেলের দস্যু বাহিনী। লালমোহনবাবুকে দেখলাম বালির ওপর শুয়ে আছেন, তবে তিনি চোখ খুলে আছেন। যাক, ভদ্রলোক সুস্থ আছেন, এটাই বড় কথা। কি খোকা বাবু, তোমাদের সর্দার কোথায়? এই বলে দস্যু দলের মধ্যে থেকে বেরিয়ে এলেন বিজয় পাকরাশি। একজন এগিয়ে এসে আমার আর লালমোহনবাবুর মুখে চাপা করে দিল। আমি বললাম, জানি না। জানো না? বেশ, তবে এই দেখো। এই বলে বিজয়বাবু আমার পায়ের আঙুলে ছুরি দিয়ে অল্প করে কেটে দিলেন। আমি যন্ত্রণায় ছটপট করতে লাগলাম। আপনি তো জানেন সাহিত্যিক বাবু, তা আপনি বলুন। এই বলে বিজয়বাবু লালমোহনবাবুর দিকে এগিয়ে গেলেন। আমি জানি না মশাই, আর জানলেও আপনার মতন পাষণ্ডকে আমি বলতে যাব কেন? লালমোহনবাবু বলে উঠলেন। তার চোখের সাহসিকতার দৃষ্টি দেখে আমার মাথার সম্মানে ঝুঁকে গেল। বেশ, তবে দেখুন আপনার কেমন লাগে। এই বলে যেই বিজয়বাবু লালমোহনবাবুকে আঘাত করতে যাবেন, হঠাৎ রিভলভার গজরে উঠল। রিভলভারের গুলিতে আঘাতে বিজয়বাবুর হাত থেকে পড়ে গেল ছুরিটা। দেখলাম দূরে ঘোড়ার ওপর চড়ে আমাদের দিকে এগিয়ে আসছে ফেলুদা। লালমোহনবাবু সেই দিকে চিৎকার করে বলে উঠলেন, সাবাস ফেলুদা। দস্যু দল ফেলুদার দিকে এগিয়ে যাওয়ার আগেই পুলিশ এসে গ্রেপ্তার করলো তাদের। ফেলুদা ঘোড়া থামিয়ে বিজয়বাবুকে বলল, আপনার খেলা শেষ বিজয়বাবু, আর এই গুলিটা তোপসের গায়ে হাত দেওয়ার জন্য মারতে হলো। ফেলু মিত্তির কোনো কাঁচা কাজ করে না বিজয় পাকরাশি। এখন জেলের খানি টানুন। সত্যি এ ধরনের স্থাপত্যগুলো দেখলে মনটা ভরে যায়। প্রাচীন ভারতের মানুষের গুণাবলী দেখলে অবাক হতে হয়। জগন্নাথ মন্দিরের সৌন্দর্য দেখতে দেখতে বলে উঠল ফেলুদা, এ মশাই, এই ভারতীয়দের ট্যালেন্ট আছে, কি বলেন? লালমোহনবাবু বললেন, আছে, তবে বর্তমানে যেটা ষড়রিপুর কবলে বলে অনেকটাই নষ্ট হয়ে গেছে। পরবর্তীকালে সেটার আর অস্তিত্ব থাকবে কিনা সেটা বলাও কঠিন লালমোহনবাবু। ফেলুদা মন্দির দেখতে দেখতে বলল, আচ্ছা ফেলুদা, তুমি বিজয়বাবুকে ধরলে কিভাবে? আমি প্রশ্ন করলাম। ফেলুদা মুচকি হেসে বলল, শুনবি? তাহলে শোন। সেদিন রাতে ওই যেদিন আমরা পুরীতে সন্ধেবেলায় ঘুরছিলাম, সেদিন আমার সঙ্গে দেখা করতে আসেন অজিতেশ বাবু। রাস্তায় দাঁড়িয়ে সরবাজা খেতে খেতে চোখে পড়ে ওনাকে। তারপর অন্ধকার গলির ভেতর দেখা করে বলেন, বিজয় পাকরাশি এবং মিসেস পট্টনায়কের পরকীয়ার কথা। আগে থেকে আমি আজ করতে পেরেছিলাম, আর ওনার কথায় সব পরিষ্কার হয়ে গেল। তারপর সেই মতন তদন্ত চালিয়ে গেলাম। এই তাহলে ফেলুবাবু ওই হেমন্তবাবু বললেন কিভাবে? লালমোহনবাবু অবাক হয়ে প্রশ্ন করলেন। ফেলুদা আবার সামান্য হেসে বলল, শুনলে অবাক হয়ে যাবেন লালমোহন বাবু, এটা মার্ডার, তবে মেন্টালি। এই মানে হেমন্তবাবুর ওফিডিওফোবিয়া ছিল। মানে আপনাকে আগেই বলেছি, সাপে তিনি খুব ভয় পেতেন, আর সেই ভয় ওনার প্রাণ কেড়ে নিল। লালমোহনবাবু মাথা চুলকে বললেন, কিছুই তো বুঝতে পারছি না মশাই, একটু যদি খুলে বলেন। বেশ, তাহলে এখানে বসা যাক। এই বলে ফেলুদা মন্দিরের ভেতরেই একটা উঁচু জায়গায় গিয়ে বসলো, আর তার সঙ্গে সঙ্গে আমরাও। হেমন্তবাবু বেশ কিছু বছর আগে হৃদরোগে আক্রান্ত হন। ডাক্তার বলেই দিয়েছিলেন যে ওনার হৃদযন্ত্র দুর্বল হয়ে গেছে, তাই কোনোভাবে উত্তেজিত হওয়া ওনার পক্ষে একদমই ভালো নয়। আর এই দুর্বলতার সুযোগ নেন বিজয়বাবু এবং হেমন্তবাবুর স্ত্রী মিসেস পট্টনায়ক। ওনাদের শুটিংয়ের একটা ছেলেকে ধরে একটা মরা সাপ জোগাড় করেন, আর সেটা রেখে দেন হেমন্তবাবুর মেকআপ বক্সে। ব্যাস, আর কি, মেকআপ বক্স খুলতেই সাপের দর্শন পান হেমন্তবাবু, আর সেই ভয়ের উত্তেজনা সামলাতে না পেরে ওখানেই হৃদ
জন্ত বিকল হয়ে মৃত্যু হয় হেমন্তবাবুর। এই কিন্তু মশাই, আপনি কিভাবে জানলেন যে এই মরা সাপ কে আনলো? লালমোহনবাবু প্রশ্ন করলেন ফেলুদাকে। এই ক্রেডিটটা কিন্তু পুলিশের, লালমোহনবাবু। তারা তদন্ত করে বার করে পুরীর জেলে পাড়ার একজন থেকে মরা সাপ আনা হয়। ব্যাস, আমি 2 2 4 করে ফেললাম। আসলে হেমন্তবাবুর মরে গেলে বিজয়বাবু এবং মিসেস পট্টনায়ক বিয়েটা সারতে পারতেন, আর হেমন্তবাবুর যাবতীয় সম্পত্তির মালিক হতেন মিসেস পট্টনায়ক। কিন্তু ফেলুদা, চন্দ্রভাগাতে যে আমাদের উপর অ্যাটাক হবে সেটা জানলে কি করে? আমি প্রশ্ন করলাম। শাবাশ তোপসে। আসলে তার আগের দিন পুলিশের গোপন সূত্রে খবর পায় কিছু লোকাল গুন্ডাকে অ্যাপয়েন্ট করেছেন বিজয় পাকরাশি। ব্যাস, পুলিশ ফোন করে আমাকে সব জানিয়ে দেয়, আর আমি সেই মতন সব সাজিয়ে ফেলি। তবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আপনাদের অন্ধকারে রেখে ওখানে পাঠাবার জন্য, না হলে ওদের ধরা যেত না। তাহলে মশাই, ওই আপনাকে ধাক্কা দেওয়া, ওই চিল্কায় নৌকা আটকে রাখা, এসব কি বিজয়বাবুরই কাজ নাকি? একদম লালমোহনবাবু। তবে ওরা ঘুঘু দেখেছিল, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখেনি। ফেলুমিত্রের সঙ্গে লড়াইটা যে ওনাদের কাল হয়ে যাবে সেটা ওনারা ভাবতে পারেননি। তাই এখন বিজয়বাবু আর মিসেস পট্টনায়ক জেলে ঘানি টানছেন। ফেলুদার কথা শেষ হতে না হতে লালমোহনবাবু বললেন, জয় ফেলু। লালমোহনবাবুর কথা থামিয়ে ফেলুদা উঠে দাঁড়িয়ে বলল, এত সুন্দর মন্দির আর এত সুন্দর ভারতীয় স্থাপত্যের কাছে দাঁড়িয়ে আমার জয় দেবেন না লালমোহনবাবু? জয় যদি দিতেই হয় তাহলে বলুন। এবার ফেলুদা তার ডান হাতটা আকাশে তুলে বলল, জয় জগন্নাথ দেবের জয়, জয় ভারতবর্ষের জয়।